তেজগাঁ থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সামনে আছি আমি ফারহানা লোপা এবং আমি অনিমেষ কর। শুরুতেই জানিয়ে দেব বার্তাকক্ষের সবশেষ। হিন্দু সম্প্রদায়ের উপর হামলার ঘটনায় 12 জেলায় অর্ধশত মামলা, জড়িত কয়েকজন চিহ্নিত, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে শাহবাগে বিক্ষোভ, অবরোধ, নাশকতাকারীদের ধরতে 24 ঘন্টার আলটিমেটাম। আগামীর বাংলাদেশে আত্মমর্যাদা ও মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে বেড়ে উঠবে শিশুরা, শেখ রাসেল দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। ই-ভ্যালি পরিচালনায় সাবেক বিচারপতি সহ 4 জনের বোর্ড গঠন। 30 নভেম্বর প্রতিবেদন দাখিল করবে বোর্ড। শিরোনামের পর এবার জানাবো বিস্তারিত। রংপুরের পীরগঞ্জে হিন্দু পল্লীতে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনার পর এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। তবে গোটা এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সকাল থেকে অতিরিক্ত পুলিশ, র্যাব ও বিজিবি টহল দিচ্ছে। এদিকে রংপুরের এসপিকে ঢাকায় বদলি করা হয়েছে। দুর্বৃত্তদের হামলায় তছনছ পীরগঞ্জের মাঝিপাড়া। ঘরবাড়ি হারিয়ে অসহায় নিঃস্ব মানুষেরা এখন খোলা জায়গায় আশ্রয় নিয়েছেন। হামলার সময় স্বর্ণ, নগদ টাকা ও আসবাবপত্র লুটের ঘটনা ঘটেছে। এমনকি বাড়ি ছেড়ে চলে যাওয়ারও হুমকি দেয় দুর্বৃত্তরা। অন্যদিকে ঘটনার সঙ্গে জড়িতদের বিচার দাবি করেছেন এলাকাবাসী। কি চাই বাবা, সবই তো পুরি ধরি দিতেছে, লুটপাট করে নিয়ে গেছে। আর কি চাবো বাবা, টাকা নিয়ে গেছে 20,000, স্বর্ণ নিয়ে গেছে 1.5 ভরি। এখন খাওয়ার মতো কোনো বুদ্ধি নেই। আমি এটা সুষ্ঠু বিচার চাই। আমার হিন্দু মানুষ যতগুলো আছে তার ঘরে সুষ্ঠু বিচার চাই, এটাই আমার অনুরোধ। এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারকে দেওয়া হয়েছে সহায়তা। 71-এ আমরা এই দৃশ্য দেখেছিলাম, এরপরে বাংলাদেশে এই দৃশ্য ঘটার কথা নয়। তো আজকে সেই দৃশ্য আমাদের সামনে আবার দেখতে হলো, সেটা আমাদের জন্য একটা কি বলবো, একটা কষ্টদায়ক ব্যাপার। সেটা যাতে লাঘব হয় সেই চেষ্টা আমরা চালিয়ে যাব। অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় মামলা হয়েছে 2টি। এর সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিয়েছে পুলিশ। যারা এই ঘটনার সামনে ছিল এবং পিছনে ছিল, যারা মদতদাতা, উস্কানিদাতা, সবাইকে আমরা খুঁজে বের করব। প্রত্যেকটা মানুষকে খুঁজে বের করব এবং তাদের বিরুদ্ধে আইনের যে যথাযথ প্রয়োগ, এটি শতভাগ আমরা বাস্তবায়িত করব। যে কোনো ধরনের নাশকতা এড়াতে পীরগঞ্জে জোরদার করা হয়েছে 4 স্তরের নিরাপত্তা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের মানুষের বাড়িঘর ও উপাসনালয়ে হামলার ঘটনায় রংপুর ছাড়াও 11 জেলায় 49টি মামলা হয়েছে। এসব মামলায় আসামি করা হয়েছে কয়েক হাজার, গ্রেপ্তার করা হয়েছে 300-রও বেশি। গাজীপুরের কাশিমপুরে পূজা মণ্ডপে হামলা ও ভাঙচুরের ঘটনায় অজ্ঞাত 200 জনকে আসামি করে 3টি মামলা হয়। এসব মামলায় গ্রেপ্তার 20 জনের মধ্যে 18 জনকে দুদিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত। নোয়াখালীতে 18 মামলায় 5000 জনকে আসামি করা হয়েছে, গ্রেপ্তার হয়েছে 90 জন। ফেনীতে 3টি মামলায় এ পর্যন্ত গ্রেপ্তার হয়েছে 6 জন। কুমিল্লায় এ পর্যন্ত দায়ের করা 8 মামলায় আসামির সংখ্যা অন্তত 800 জন, গ্রেপ্তার হয়েছে 43 জন। চট্টগ্রামে 84 জনের নাম উল্লেখ করে 500 জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ, গ্রেপ্তার হয়েছে 84 জন। এছাড়া সাম্প্রদায়িক হামলা ও ভাঙচুরের ঘটনায় সিলেট, চাঁপাইনবাবগঞ্জ, লক্ষ্মীপুর, কুড়িগ্রাম ও চাঁদপুরে 14 মামলায় গ্রেপ্তার ও আটক হয়েছে অন্তত 67 জন। রংপুরে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলায় জড়িত কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে কথা জানান তিনি। এছাড়া প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে হামলায় ক্ষতিগ্রস্তদের বাড়িঘর তৈরি করে দেয়া হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির যেই স্বপ্ন ছিল যে একটা অসাম্প্রদায়িক চেতনার দেশ তৈরি করব, মূল উদ্দেশ্যটাই হলো এই চেতনার থেকে যাতে আমাদের দূরে সরিয়ে দেয়, একটা সাম্প্রদায়িক যে একটা সম্প্রীতি এটা বিনষ্ট করার মূল চেতনা এটাই হলো, এই রকমই আমরা মনে করছি। রংপুর এসপি বিপ্লব কুমার সরকার ও ফেনীর এসপি খন্দকার নুরুন্নবী সহ পুলিশের একই পদমর্যাদার 7 কর্মকর্তাকে বদলি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে
এ বদলি করা হয়। রংপুরের এসপি বিপ্লব কুমার সরকারকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার, পুলিশ অধিদপ্তরের সহকারী পুলিশ মহাপরিদর্শক ফেরদৌস আলী চৌধুরীকে রংপুর জেলা পুলিশ সুপার, ফেনী জেলা পুলিশ সুপার খন্দকার নুরুন নবীকে পুলিশ অধিদপ্তরের সহকারী পুলিশ মহাপরিদর্শক, পুলিশ অধিদপ্তরের সহকারী পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনকে ফেনী জেলা পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। দেশের বিভিন্ন স্থানে মন্দির ও হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ বেশ কিছু সংগঠন। সকালে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা। এ সময় বক্তারা মন্দিরে হামলাকারীদের গ্রেপ্তারের 24 ঘন্টার আলটিমেটাম দেন। কুমিল্লায় গত বুধবার কয়েকটি পূজা মণ্ডপে হামলার পর গত 2 দিনে রংপুর সহ দেশের অন্তত 10 জেলায় পূজা মণ্ডপ, মন্দির, হিন্দু সম্প্রদায়ের বাড়ি ও প্রতিষ্ঠানে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর প্রতিবাদে সোমবার সকাল 10:30টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি বেশ কিছু সংগঠন। যে ব্যক্তি কোরআন রেখেছে সেই ব্যক্তি শাস্তি দেওয়া হোক, কে রেখেছে, কিন্তু আজকে প্রশাসন সেই ক্ষেত্রে নীরব ছিল। আর সেই কারণে প্রশাসনের গাফিলতির কারণে আজকে বহু মা বোনদের ইজ্জত দিতে হয়েছে। হিন্দুদের উপর যে বর্বর হামলা চলতেছে এটা আসলে মেনে নেওয়া তো একজন মানুষ হিসেবে আমার পক্ষে সম্ভব না। প্রতিবাদ সমাবেশের বক্তারা বলেন, বাংলাদেশের অসাম্প্রদায়িকতার হাজার বছরের ঐতিহ্য রয়েছে। হিন্দু সম্প্রদায় সহ সব ধর্মের মানুষ দেশে স্বাধীনভাবে তাদের ধর্মীয় উৎসব পালন করে। তাই বর্তমানে কারা হিন্দুদের উপর হামলা ও সহিংসতা করছে তা দ্রুত খুঁজে বের করে জড়িতদের শাস্তির দাবি জানান আন্দোলনকারীরা। শান্তির দেশে আমরা অবশ্যই শান্তির সহিত বসবাস করতে চাই। বঙ্গবন্ধু সোনার বাংলায় আমরা চাই না এর বিপরীত হোক। আজানের সময় যেমন আমরা মানি তেমন আমাদের পূজাকে তারা সম্মান করুক। আমাদের জায়গায় জায়গায় প্রতিমা ভাঙচুর হয়, আমাদের জায়গায় জায়গায় আন্দোলন হচ্ছে। বিক্ষোভকারীরা ক্ষতিগ্রস্ত মন্দির সংস্কার, বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের লুটপাটের ক্ষতিপূরণ, সংখ্যালঘু মন্ত্রণালয় ও সংখ্যালঘু কমিশন গঠন সহ 7 দফা দাবি জানান। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি সাংবাদিকদের মাধ্যমে যে আপনি আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের সাথে যোগাযোগ করে, আমাদের যে সাধারণ শিক্ষার্থীদের যে ফোরাম আছে সেটার সাথে যোগাযোগ করে আপনি এই দাবিগুলো পূরণের জন্য আপনি যথাযথ পদক্ষেপ নেবেন। 24 ঘন্টার মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাস না পেলে ফের আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পূজা মণ্ডপ ও মন্দিরে হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী নগরীর সাহেববাজারে আয়োজিত মানববন্ধনে হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করেন বক্তারা। সকালে রাজবাড়ীতে প্রেসক্লাব চত্বরের প্রতিবাদ সমাবেশ হয়। বেলা 11:30টায় মাগুরায় জাসদ ও ইসকনের পক্ষ থেকে মানববন্ধন হয়েছে। এ সময় বক্তারা সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার পাশাপাশি সরকারের কাছে সংখ্যালঘু সম্প্রদায়ের জানমাল রক্ষার দাবি জানান। একই দাবিতে মানববন্ধন হয় বাগেরহাটেও। এ সময় জেলা প্রশাসকের মাধ্যমে ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়। 5 দফা দাবিতে প্রতিবাদ সমাবেশ হয়েছে হবিগঞ্জে। সাম্প্রদায়িক সহিংসতা রুখতে দলের নেতাকর্মীদেরকে সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একথা জানিয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী নিজে পীরগঞ্জের অপ্রীতিকর ঘটনা পর্যবেক্ষণ করছেন। অপরদিকে একই ঘটনার প্রতিক্রিয়ায় তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, বিএনপি জামায়াত সবসময় দেশে বিশৃঙ্খলা করতে চায়। সকালে 2টি পৃথক অনুষ্ঠানে নেতারা এসব কথা বলেন। ৫৮তম জন্মদিন উপলক্ষে বনানী কবরস্থানে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের সমাধিতে দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করতে যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে রংপুরের পীরগঞ্জের হিন্দুপল্লীতে হামলা নিয়ে কথা বলেন তিনি। বিএনপিকে দেশের সাম্প্রদায়িক রাজনীতির উত্তরাধিকার আখ্যা দিয়ে কাদের বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ছড়িয়ে তারা দেশকে অস্থিতিশীল করতে চায়। এবার পরিকল্পিতভাবে এই সাম্প্রদায়িক গোষ্ঠী বিএনপির পৃষ্ঠপোষকতা সারা বাংলাদেশে তাণ্ডব করেছে। গতকাল রাতে পীরগঞ্জে রংপুরের একটা জেলে পাড়ায় আগুন দিয়েছে। কাজে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাল রাত থেকে তিনি খোঁজ খবর নিচ্ছেন এবং সেখানে অ্যাডমিনিস্ট্রেশন আমাদের সঙ্গে তিনি যোগাযোগ করেছেন। পার্টি পর্যায়েও
আমাদেরকে সতর্ক থাকতে হবে, সতর্ক পাহারায় থাকতে হবে। অপরদিকে সচিবালয়ের নিয়মিত ব্রিফিংয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, সরকারকে রাজনৈতিকভাবে প্রশ্নবিদ্ধ করতেই বিএনপি জামায়াত পীরগঞ্জে পরিকল্পিতভাবে হামলা করেছে। এই বিএনপি জামাত সহ ধর্মান্ধ গোষ্ঠী তারা বিভিন্ন সময় নানা ধরনের বিশৃঙ্খলা তৈরি করেছে। দুর্গাপূজাকে উপলক্ষ করে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা চালিয়েছে এবং বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। এটি যে রাজনৈতিক উদ্দেশ্যে দেশকে অস্থিতিশীল করার জন্য, সরকারকে বেকায়দায় ফেলার জন্য, এটি খুবই স্পষ্ট। সরকার ও দেশ বিরোধী চক্রান্তকারীরা এ ধরনের আরও হামলার চেষ্টায় আছে বলে আশঙ্কা জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভিন্ন ধর্মাবলম্বীদের উপর হামলাকে সমর্থন করে না ইসলাম, এমনকি অন্য ধর্ম নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করাও অপরাধ বলছেন ইসলামী গবেষকরা। মুফতিরা বলছেন, সব ধর্মের স্বাধীনতা নিশ্চিত করাও মুসলমানদের দায়িত্ব। সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় হিন্দু সম্প্রদায়ের উপর হামলা ও জ্বালাও প্রসঙ্গে এসব কথা বলেন তারা। 13 অক্টোবর কুমিল্লার পূজা মণ্ডপে হামলা করে দুর্বৃত্তরা। এরপর বেশ কয়েকটি জেলায় মন্দির ও হিন্দু সম্প্রদায়ের বসতবাড়িতেও হামলা হয়। সবশেষ রোববার রংপুরের পীরগঞ্জের আগুনে পুড়িয়ে দেয়া হয় সনাতন ধর্মাবলম্বী পরিবারের 21টি বসতবাড়ি। এ নিয়ে আলোচনা সমালোচনা হয়েছে নানা মহলে। যারা এসব অরাজকতা করছেন তাদের ধর্মান্ধ বলছেন ইসলামী গবেষকরা। মুফতিরা বলছেন, ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। সব সম্প্রদায়ের মানুষ, পশু পাখি ও প্রকৃতি সংরক্ষণ করা এ ধর্মের অনুসারীদের দায়িত্ব। আল্লাহ তাআলা বলেছেন, হে বিশ্বাসীগণ, আল্লাহর উদ্দেশ্যে ন্যায় সাক্ষ্য দানে তোমরা অবিচল থাকবে। কোনো সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ তোমাদেরকে যেন কখনো সুবিচার বর্জনে প্ররোচিত না করে। এই যে সম্প্রদায়ের কথা আল্লাহ বলেছেন যে ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু, কোনো সম্প্রদায়ের কোনো আচরণে তোমরা যেন উত্তেজিত হয়ে অবিচার না করো, সীমালঙ্ঘন না করো। ইসলামী রাজনৈতিক দলগুলোর মন্তব্য, পূজা মণ্ডপ, মন্দির ও হিন্দু বাড়িতে যারা হামলা চালিয়েছে তাদের একমাত্র পরিচয় দুর্বৃত্ত। তাদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন নেতারা। ভিন্ন ধর্মের লোক, তাদের উপরে যদি কেউ চোখ বড় করে তাকায়, আল্লাহ রাসূল বলছেন তার চোখ উপড়ে ফেলার জন্য। এবং আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, যারা অন্য কারো উপাসনা করে, তোমরা যদি তাদের যে সমস্ত বিষয়ের উপাসনা করে এগুলো যদি তোমরা গালমন্দ করো, তাহলে তারা তোমাদের প্রভুকে গালমন্দ করবে। অতএব এখানে তাদের প্রতিমা ভাঙচুর তো দূরের কথা, তাদের প্রতিমার ব্যাপারে বিরূপ মন্তব্য করাও ইসলাম আল্লাহ নিষেধ করেছে, পবিত্র কোরআনের নিষেধাজ্ঞা আছে। ইসলামী গবেষকরা আরও বলেন, ভিন্ন ধর্মাবলম্বীদের উপর জোর জবরদস্তিও সমর্থন করে না ইসলাম, বরং তাদের অধিকার নিশ্চিত করাও মুসলমানদের দায়িত্ব। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আত্মমর্যাদা ও মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে বেড়ে উঠুক প্রতিটি শিশু, শিক্ষিত হোক আধুনিক ও প্রযুক্তি শিক্ষায়, এমনটাই প্রত্যাশা প্রধানমন্ত্রী শেখ হাসিনার। শেখ রাসেল দিবসের অনুষ্ঠানে সব কথা বলেন প্রধানমন্ত্রী। পরামর্শ দেন শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে। কোটি শিশুর অনুপ্রেরণা। বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেলের ৫৮তম জন্মদিনে প্রথমবারের মতো রাষ্ট্রীয়ভাবে পালিত হল দিবসটি। শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ আয়োজিত মূল অনুষ্ঠানে গণভবন থেকে যুক্ত হন প্রধানমন্ত্রী। ছোট্ট রাসেলের সাথে পরিবারের নানা স্মৃতিচারণ করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন বড় বোন শেখ হাসিনা। স্বাধীনতার পর সর্বক্ষণ রাসেল কিন্তু বাবার সাথে সাথেই থাকার চেষ্টা থাকতো। এই জন্য আব্বা যেখানে যেতেন তাকে নিয়ে যেত এবং তার কাপড় চোপড়ও মা সেইভাবেই তৈরি করে দিত। আব্বা প্রিন্স কোট পরতেন, প্রিন্স স্যুট যখন পরতেন রাসেলের জন্য তৈরি করে দেওয়া হতো। বলেন, 15ই আগস্ট রাসেলকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, আর যেন কোনো শিশু এভাবে অকালে ঝরে না যায়। আগামীর বাংলাদেশে শিশুরা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় বেড়ে উঠুক, সমৃদ্ধ করুক নিজ দেশকে। একটা আত্মবিশ্বাস নিয়ে, আত্মমর্যাদা বোধ নিয়ে গড়ে উঠুক। আমাদের শিশুদের ভিতরে যে সুপ্ত যে জ্ঞান বা সুপ্ত যে প্রতিভা, সেই প্রতিভা বিকশিত হোক, আর আগামী দিনে বাংলাদেশ যেন সুন্দরভাবে গড়ে ওঠে স্বাধীন বাংলাদেশের আদর্শ নিয়ে। দেশের মানুষের ভাগ্য উন্নয়ন ও শিশুদের নিরাপদ ভবিষ্যৎ গড়তে তার সরকার কাজ করছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ৭৫-এর পর বিএনপি জামাত পাকিস্তানি কায়দায় দেশে হত্যাকাণ্ড চালিয়েছে। আগামী দিনে চলার পথে যেন কোনো রকম আর কোনো হত্যা, ষড়যন্ত্র না হয়, বাংলাদেশের মানুষ যেন সুন্দরভাবে বাঁচতে পারে,
ঘাতকের বুলেটে আর কোনো শিশুকে যেন এভাবে জীবন দিতে না হয়। আমি সমগ্র জাতির কাছে এই আহ্বানই জানাবো যে আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ, কাজে তাদের নিরাপত্তা দেওয়া, তাদেরকে ভালোবাসা দেওয়া, তাদেরকে সুন্দরভাবে গড়ে তোলা, তাদের জীবনটাকে সার্থক করা, অর্থবহ করা। অনুষ্ঠানে শেখ রাসেলকে নিয়ে প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। পরে শিশু কিশোরদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন তিনি। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ই-ভ্যালি পরিচালনার জন্য আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ.কে.এম. শামসুদ্দিন চৌধুরীকে প্রধান করে 4 সদস্যের বোর্ড গঠন করেছেন হাইকোর্ট। এছাড়া ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন অতিরিক্ত সচিব মাহবুবুল কবির। বেলা 12টার দিকে বিচারপতি খুরশিদ আলম সরকারের একক বেঞ্চ এই আদেশ দেন। ই-ভ্যালির অবসায়ন চেয়ে করা আবেদনকারীর আইনজীবী মাসিব হুসাইন জানান, আগামী 30 নভেম্বর এই বোর্ড কোম্পানির বর্তমান অবস্থা সম্পর্কে আদালতে প্রতিবেদন দাখিল করবে। বোর্ডে অবসরপ্রাপ্ত বিচারপতি ছাড়াও চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ফখরুদ্দিন আহমেদ, সাবেক সচিব মোহাম্মদ রেজাউল আহসান, আইনজীবী খান মোহাম্মদ শামীম আজিজ থাকবেন। ই-কমার্সের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের স্বার্থ রক্ষায় 1 মাসের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগের কাছে সুপারিশ সহ প্রতিবেদন দেবে বাণিজ্য মন্ত্রণালয়। সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ে ই-কমার্স নিয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের কথা জানান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব। তিনি বলেন, এখন থেকে ই-কমার্স প্রতিষ্ঠান নিবন্ধনের সব সিদ্ধান্ত নেবে বাণিজ্য মন্ত্রণালয়ের গঠিত কমিটি। গত কয়েক বছর ধরে দেশে অনলাইনে পণ্য কেনাকাটা বা ই-কমার্স ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে, কিন্তু সম্প্রতি কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলা হওয়ার পর গোটা খাতকে এখন ভুগতে হচ্ছে আস্থার সংকটে। প্রতারিত হওয়া এসব গ্রাহকের আটকে থাকা কোটি কোটি টাকা ফেরত নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ে ই-কমার্স প্রতিষ্ঠানের তদারকি ও গ্রাহকের অধিকার সুরক্ষায় করণীয় নিয়ে গঠন করা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে জানানো হয়, ক্ষতিগ্রস্ত গ্রাহকদের অর্থ উদ্ধারে আগামী 1 মাসের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগের কাছে প্রতিবেদন পাঠানো হবে। তাদের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করবে মন্ত্রণালয়ের কমিটি। ক্যাবিনেটে পাঠাবো, ক্যাবিনেট এটা কিভাবে করে, সেখানে অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করবে কিনা। আপনারা ইতিমধ্যেই জানেন একটা কোম্পানি ই-ভ্যালির কে ওখানে অ্যাডমিনিস্ট্রেটর হাইকোর্ট থেকে নির্ধারণ করে দেওয়া হচ্ছে। সেরকম যদি আমরা ক্যাবিনেটে পাঠানোর পরে সেটা কিভাবে রিকভারি হবে আমরা রিকমেন্ড করব, কিন্তু রিকভারি কিভাবে হবে সেটা আমরা পরবর্তী নির্দেশনার পরে আমরা আপনাদেরকে জানাতে পারবো। এখন থেকে সব ই-কমার্স প্রতিষ্ঠানকে নিবন্ধিত হতে হবে, অনলাইনে নিবন্ধন করতে হবে এসব প্রতিষ্ঠানকে। পাশাপাশি সব ই-কমার্স প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন এক জায়গা থেকে কিভাবে করা যায় সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়। আগামী 1 মাসের মধ্যে আমরা ক্যাবিনেটে এই টোটাল জিনিসটা আমরা পাঠাবো এবং এইটা পাঠানোর পরে আমাদের সরকারের একদম সর্বোচ্চ পর্যায় থেকে এই যে ডিজিটাল কমার্স নীতিমালা বলেন অথবা আমাদের ই কমার্সকে কীভাবে একটা শৃঙ্খলার মধ্যে আনা যায় সেটা হয়তো আমরা আমাদের উপরের পলিসি মেকারদের কাছ থেকে পাবো। আগামী সপ্তাহে আবারও ই-কমার্স কমিটির সভা হবে বলে জানান বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবছর প্রাথমিক সমাপনী পরীক্ষা বা পিইসি না হলেও সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হবে বিদ্যালয়ে। ডিসেম্বরের শুরুতে শুধুমাত্র 3টি বিষয়ে এই পরীক্ষা হবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। পরীক্ষার জন্য নেওয়া হয়েছে সব প্রস্তুতি। করোনায় দীর্ঘ 18 মাস বন্ধের পর সারা দেশে স্কুল খোলে 12 সেপ্টেম্বর। শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত নেয় এবছর জেএসসি জেডিসি পরীক্ষা না নেয়ার। এবার প্রাথমিক সমাপনী পরীক্ষাও না নেয়ার সিদ্ধান্তও হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বলছে, শিক্ষার্থীদের শুধু 3টি বিষয়ে বিদ্যালয় ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে। সেই লক্ষ্যে সংক্ষিপ্ত সিলেবাসও করা হয়েছে। প্রাথমিকের অন্যান্য শ্রেণীতেও নেওয়া হবে বার্ষিক পরীক্ষা। আমরা মূল্যায়নের ভিত্তিতে উচ্চতর ক্লাসে পাঠার ব্যবস্থা করব। স্কুলে পরীক্ষা নিব, আমরা পরীক্ষার ভিত্তিতে মূল্যায়ন করব। আমরা শর্ট সিলেবাসে যতটুকু পারি ততটুকু পরীক্ষা নেব। করোনার স্বাস্থ্যবিধি নিশ্চিত করে পরীক্ষা নেয়ার প্রস্তুতি চলছে। বিদ্যালয়ে পাঠানো হয়েছে পাঠ পরিকল্পনা, শিক্ষকরাও সে অনুযায়ী ক্লাস নিচ্ছেন, জানালেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। আচ্ছা, আমাদের সার্বিক প্রস্তুতি আছে। আমাদের যে কোনো সময় যে কোনো বিষয়ে আমরা প্রাইমারিতে সব দিক থেকে আমরা সকল প্রস্তুতি আমাদের আছে। শিক্ষকরা বলছেন তারা পরীক্ষা নেয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। বিগত দিনের পাঠের ভিত্তিতে
মূল্যায়ন ছকের মাধ্যমে পঞ্চম শ্রেণী সহ সকল শিক্ষার্থীদের মূল্যায়ন করতে আমাদের শিক্ষকরা প্রস্তুত রয়েছে। পিইসি পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে শিক্ষা গবেষকরা বলছেন, এতে করে ক্ষুদে শিক্ষার্থীরা অনেকটা চাপমুক্ত হবে। মূল্যায়নটা থাকবে এবং সেটা হবে শ্রেণীভিত্তিক, এবং আমরা বারবার বলে থাকি যে একজন শিক্ষকই প্রকৃতপক্ষে বলতে পারেন তার শিক্ষার্থীর কোন জায়গায় দুর্বলতা আছে, কোন জায়গায় তার ফিডব্যাক দেওয়া দরকার, কোন জায়গায় তার প্রোগ্রেস করা দরকার, এই জায়গাগুলো আইডেন্টিফাই করা। এবছর বিদ্যালয় ভিত্তিক পরীক্ষা হওয়ায় কেন্দ্রীয়ভাবে কোনো পিইসি সনদ পাবে না শিক্ষার্থীরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসেও বড় পতন দেশের 2 স্টক এক্সচেঞ্জে। এ নিয়ে টানা 6 কার্যদিবস দরপতন হয়েছে ঢাকার শেয়ার বাজারে। এ সময় প্রধান সূচক ডিএসইএক্স কমেছে 89 পয়েন্ট এবং দর হারিয়েছে 87 ভাগ প্রতিষ্ঠান। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে 315 পয়েন্ট। এ অবস্থাকে স্বাভাবিক বাজার সংশোধন বলে মনে করছেন বিশ্লেষকেরা। সোমবার ঢাকায় স্টক এক্সচেঞ্জে সূচকের উত্থানে লেনদেন শুরু হলেও শেষ হয় বড় পতনে। দিন শেষে প্রধান সূচক ডিএসইএক্স 89.18 পয়েন্ট কমে অবস্থান করছে 7097 পয়েন্টে। সূচকের পাশাপাশি লেনদেন কমেছে ডিএসইতে। মোট লেনদেন হয়েছে 1393 কোটি 83 লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে 261 কোটি 54 লাখ টাকা কম। হাতবদলে অংশ নেওয়া 374টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে মাত্র 33টির, কমেছে 324টির এবং অপরিবর্তিত আছে 17টি প্রতিষ্ঠানের শেয়ার দর। নানান রকম রিউমারও মার্কেটকে প্রভাবিত করতেছে। যে বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বলবো, কোনোভাবেই রিমারে প্রভাবিত হয়ে আপনি আপনার স্টক যদি বিক্রি করেন, প্রকারান্তরে আপনি আপনার লস তৈরি করে নিলেন। আর যেহেতু সূচক 80% বৃদ্ধি পেয়েছে, এটা স্বাভাবিক কিছু কারেকশন থাকবেই। আমার কাছে মনে হচ্ছে যে ওই 2-1 দিনের মধ্যে আবার সূচক ঊর্ধ্বমুখী প্রবণতা আমরা দেখতে পাবো। সবচেয়ে বেশি লেনদেন হওয়ার তালিকায় প্রথম অবস্থানে উঠে এসেছে ওরিয়ন ফার্মা, দ্বিতীয় ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স এবং তৃতীয় অবস্থানে লাফার্জ হোলসিম বাংলাদেশ। শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকার শীর্ষে রয়েছে গোল্ডেন সান, দ্বিতীয় সাউথ বাংলা এগ্রিকালচারাল ব্যাংক এবং তৃতীয় অবস্থানে বিএসআরএম লিমিটেড। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে 315 পয়েন্ট, লেনদেন হয়েছে 74 কোটি 55 লাখ টাকার শেয়ার। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মিয়ানমারে সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভে গ্রেপ্তার 5636 বন্দীকে মুক্তি দেবে জান্তা সরকার। মানবিক কারণে তাদের মুক্তি দেয়া হবে বলে সোমবার ঘোষণা দিয়েছেন ক্ষমতাসীন জান্তা প্রধান মিং অং লাইং। জানা গেছে অক্টোবরের শেষে বৌদ্ধ উৎসব উপলক্ষে ওইসব বন্দীকে মুক্তি দেয়া হবে। আসিয়ান শীর্ষ সম্মেলন আমন্ত্রণ না পাওয়ার 3 দিন পর এই ঘোষণা আসে। এ সময় দেশজুড়ে অশান্তির জন্য নিষিদ্ধ ঘোষিত বিরোধী দলীয় গোষ্ঠীকে দায়ী করেন লাইং। এর আগে জুলাইয়ে সেনা বিরোধী 2000-এর বেশি বিক্ষোভকারীকে মুক্তি দেয়া হয়েছিল। এবার টি-20 বিশ্বকাপের খবর। একটা হার, হাজারো সমালোচনা। স্কটল্যান্ডের বিপক্ষে হারে রাউন্ড 12 শঙ্কায়। টপ অর্ডারের ব্যর্থতা, ব্যাটারদের জড়তা আর গেম প্ল্যানে ঘাটতিতে সর্বনাশ হয়েছে বাংলাদেশের, এমন মন্তব্য খালেদ মাসুদ পাইলটের। এদিকে অধিনায়ক মাহমুদুল্লাহ পেসার স্পিনারদের ব্যবহারে সঠিক সিদ্ধান্ত নিতে পারেননি, ফলে চ্যালেঞ্জিং টোটাল পেয়েছে স্কটল্যান্ড, মনে করেন নিয়ামুর রশিদ রাহুল। ঘরের মাঠে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় এখন শুধুই মরীচিকা। উইনিং হ্যাবিট যে দলের আলটিমেট লক্ষ্য, তখন স্কটল্যান্ডের বিপক্ষে আপসেট অনেক প্রশ্নের জন্ম দেয়। 141 রান তাড়ায় 2 ওপেনারের অফ ফর্ম আর ব্যাটারদের জড়তা স্পষ্ট হয়েছে। কঠিন মুহূর্তে রান যখন আসছে না, তখন ব্যাটারদের গেম প্ল্যানে ছিল পরিকল্পনার ঘাটতি। 140 রানটা কিন্তু খুব একটা বেশি ছিল না, এবং এটা চেজেবল স্কোর ছিল। টপ অর্ডার থেকে তো রান করে নেই, স্কোর 2 উইকেট পরে সার্লি 6 ওভার পাওয়ার প্লে ইউজ করতে পারি নাই, এবং মাঝে যে ব্যাটসম্যানরা আমরা ব্যাটিং করেছি সেখানে কিন্তু জড়তা কাজ করছে। 1-2 খেলা অথবা মাঝে মাঝে 2-1 শর্টস খেলা, সেই জড়তা ছিল। স্কটল্যান্ডকে অল্প রানে আটকে রাখতে টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন মাহমুদুল্লাহ। পরিকল্পনা মতো বোলাররাও সাপোর্ট দিয়েছেন, কিন্তু 53 রানে 6 উইকেট হারানো দলটা যখন ধুঁকছে, তখন ম্যাচে লাগাম ধরেন ক্রিস গিবস আগ্রাসী ব্যাটিংয়ে।
সুযোগটা অবশ্য করে দিয়েছেন মাহমুদুল্লাহ। ম্যাচের মাঝপথে স্পিনারদের বোলিং শেষ করে ফেলেন অধিনায়ক। ডেথ ওভারে পেসাররা হয়েছেন অকার্যকর। বোলিং হ্যান্ডেলটা আমার কাছে মনে হচ্ছে যে আরেকটু বুদ্ধিমত্তার পরিচয় দিলে পারত। সেখানে পেসারদেরকে রেখে দেওয়াটা, পেসারদেরকে একবারে প্রথম পর্বে 2 ওভার করে করার পরে আবার পরে রেখে দেওয়া, মাঝখানে পেসারদেরকে স্পিনারদেরকে পুরোটাই শেষ করে দেওয়াটা আমার কাছে একটু অবাকই মনে হয়েছে। গ্রুপ বিতে পয়েন্ট টেবিল চোখ রাঙাচ্ছে বাংলাদেশকে। 2 ম্যাচ জিতেও রাউন্ড 12 নিশ্চিত কঠিন হতে পারে টিম টাইগার্সের। সেক্ষেত্রে ভবিষ্যতের ভাবনায় না গিয়ে ওমান ও পিএনজি ম্যাচ নিয়ে পরিকল্পনা তাগিদ বিশ্লেষকদের। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টি-20 বিশ্বকাপে নেদারল্যান্ডসকে 7 উইকেটে হারিয়েছে আয়ারল্যান্ড। আবুধাবিতে ডাবল হ্যাট্রিকে আলো করেন আইরিশ পেসার কার্টিস ক্যাম্পার। 107 রানের টার্গেটে 29 বল আগে টপকে যায় আয়ারল্যান্ড। পাওয়ার প্লেতে 2 উইকেট হারিয়ে চাপে পড়ে নেদারল্যান্ডস। চাপ আরও বাড়িয়ে দেন কার্টিস ক্যাম্পার। ম্যাচের 10ম ওভারে টানা 4 বলে উইকেট নিয়েছেন এই পেসার। ওপেনার ম্যাক্সের 50 আর অধিনায়ক সিলারের অবদানে 100 পার করে নেদারল্যান্ডস। জবাবে কেভিন ও ব্রায়ান আর আন্ড্রু বারবিনি ফেরেন 1 অঙ্কে। তবে ওপেনার পল স্টার্লিংয়ের সাথে গ্যারেথ ডেলানির কল্যাণে সহজেই ম্যাচ জিতে নেয় আয়ারল্যান্ড। ডেলানি করেন 44 রান, স্টার্লিং অপরাজিত থাকেন 30 রান করে। বিশ্বমঞ্চে সেভাবে পরিচিতি ছিল না কার্টিস ক্যাম্পারের। টি-20 বিশ্বকাপে সেই আক্ষেপ ঘুচিয়েছেন। 2টি সফল রিভিউয়ের উইকেট সহ স্কটল্যান্ডের বিপক্ষে ডাবল হ্যাট্রিকে ইতিহাস গড়লেন আইরিশ পেসার। টি-20তে রাশিদ মালিঙ্গার পর তৃতীয় বোলার হিসাবে এই কীর্তি ক্যাম্পারের। বিশ্বকাপের তৃতীয় ম্যাচ আয়ারল্যান্ডের প্রথম। কার্টিস ক্যাম্পার হঠাৎই সব আলো নিয়ে নিলেন নিজের দিকে। 10ম ওভারে ওয়াইড দিয়ে শুরু, পরের 4 বলে 4 উইকেট। রেকর্ড বুকে আইরিশ পেসার। আকারম্যান, ডেসকাটে, এডওয়ার্ডস ও মারোয়েকে ফিরিয়েছেন একের পর এক। ক্রিকেটীয় ভাষায় যাকে বলে ডাবল হ্যাট্রিক, বিশ্বকাপে এটাই প্রথম। এই কীর্তিতে রাশিদ খান ও লাসিথ মালিঙ্গার সাথে এলিট ক্লাবে যুক্ত হলেন ক্যাম্পার। টি-20তে রাশিদ মালিঙ্গার ডাবল হ্যাট্রিক 2019 সালে, যথাক্রমে আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ডের সাথে। বিশ্বকাপে হ্যাট্রিক ছিল ব্রেটলির 2007-এ বাংলাদেশের বিপক্ষে। 5 আসর পর এই আনন্দ ক্যাম্পারের। প্রথম ওভার ভালো যায়নি, তবে ওই 1 ওভার সব পাল্টে দিয়েছে। দারুণ ছিল। আমিরাতের কন্ডিশন তুলনামূলক স্লো। অধিনায়ক আমাকে স্বাধীনতা দিয়েছে। আমি আমার মতো চেষ্টা করে সফল হয়েছি। বাকি 3 ওভারে কোনো সাফল্য নেই, তাই 5 ফারের আক্ষেপ থেকে গেছে। তারপরও এই রেকর্ড ক্যাম্পারকে মনে করিয়ে দিবে প্রতি বিশ্বকাপে। হয়তো এই কীর্তি অটুট থাকবে বহুদিন। মঞ্জুর আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সংবাদ সন্ধ্যায় এই ছিল আমাদের কাছে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।